আমাদের দেশের রাজনীতিতে এই কথা তো সত্যি, এখনো পলিটিক্যাল কালচার ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করে নাই। অভিযোগ তদন্ত করে দেখতে হবে না এটা জেনুইন কিনা। তো আফটার ইলেকশন যে চিঠিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে দেওয়া হয়েছে, ইট ওয়াজ ডান অন 2 মার্চ। সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে তারা সাপোর্টটা নেননি। মামলা থেকে তার আগে তো সে রিজাইন করেছে, মামলার থেকে সরে নেননি। গত 1.5 বছরে আপনি দেখতে পাবেন এমন এমন শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অনেককেই দেওয়া হয়েছে এবং আগামী 5 বছরে 4 কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে সরকার। এই ফ্যামিলি কার্ড নিয়ে আমরা অনেক কথা শুনেছি যে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনের সময় ফ্যামিলি কার্ড নিয়ে রাজনীতি করছে, ফ্যামিলি কার্ডের ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে, অথবা এমনও শুনেছি যে তোর কার্ড তুই নিয়ে জামাত জোটের একজন নেতা বলেছিলেন। কিন্তু এখন আমরা দেখছি যে যারা আসলে কার্ড পাচ্ছেন তারা খুবই উচ্ছ্বসিত। একজন বলেছে ফ্যামিলি কার্ডটা পায়া ঈদের চাইতেও বেশি খুশি লাগছে। আর রাজনীতিবিদরা তো আসলে জনগণ কি চায় সেটা বুঝতে চাইবে, জনগণের কি প্রয়োজন সেটা বুঝতে চাইবে। এটা যদি জনগণকে খুশি করে থাকে তাহলে সেটা নিয়ে নির্বাচনের সময় সেই রাজনীতিটা যে হলো এটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? দেখেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতিকে একজন আরেকজনকে কটাক্ষ করেছে, এটা তো এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো উনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আমি আমার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছি। এভাবেই কথা রাখুক, এটি তো আমরা চাই। চেয়েছিলাম জুলাই সনদের ব্যাপারেও কথা রাখবে, রাখে নাই, কিন্তু ওটা কিন্তু সাংঘাতিক কথা। আমি আমার পোস্টে আমি বলেছি যে আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এই জন্য থ্যাঙ্কফুল। অ্যাট দ্য সেম টাইম তিরস্কার যে জুলাই সনদের ব্যাপারে যে কথা বলেছিলেন সেটা মানলেন না। তো আমরা এক্সপেক্ট করি প্রতিটা কথা মানুক। আচ্ছা দেখেন তো, একটা রাষ্ট্রের রাজনৈতিক নেতার স্টেটমেন্টশিপ কখন এস্টাবলিশ হয়? যখন সে দলীয় সীমানার বাইরে উঠে রাষ্ট্রীয় সীমানায় নিজেকে আবির্ভূত করে, তখন এটাকে বলে স্টেটসম্যান। তো আমরা চাই বর্তমান সরকার প্রধান স্টেটসম্যানের ভূমিকায় যান। আমরা বিরোধী দল, কিন্তু আমরা সংকীর্ণ বিরোধী দল নই। কমিটমেন্ট দিয়েছেন, প্রতিটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। যেখানে গিয়ে ঠেকে যাবেন, করতে পারবেন না বলে মনে হয়, সেখানে বিরোধী দলের সহযোগিতা যদি চান, আর বিরোধী দলের যদি কিঞ্চিত পরিমাণও এবিলিটি থাকে টু হেল্প দ্য গভর্নমেন্ট, উই উইল হেল্প। ওকে, ঠিক আছে, আমরা একটু শুনবো জুলাই সনদ নিয়ে আপনি যে কথাটি বলছেন, প্রসঙ্গটি নিয়ে এসেছেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, আপনি বলেছেন নির্বাচনের সময় কি বলেছি সেটা ব্যাপার না, এখন কি হয়েছে সেটা ব্যাপার। কিন্তু নির্বাচনের সময় যা বলা হয়েছে সেটা কেন ব্যাপার হবে না? কারণ আমরা তো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের একটা আমরা কালচারের পলিটিক্যাল কালচার চেঞ্জ হোক সেটা তো আমরা প্রত্যাশা রেখেছি, সেটা গঠনমূলক সমালোচনা হোক চেয়েছি। সেই জায়গা থেকে একটি দল তারা ভালো আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষের জন্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, সেটাকে নিয়ে যে রাজনীতি হয়েছে, এই বিষয়টি তো আসলে এটা অনেকেই ভালো লাগার কথা না। আমি এটা বলছি না, এটা ব্যাপার না, এটা বলি নাই। বলছি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া নেয়াকে কেন্দ্র করে উভয় দিক থেকে আপনি দোষারোপ দেখবেন। একদিকে একটা বলেছে, আরেকজন এটা খণ্ডন করেছে, এই পক্ষে একটা বলেছে, ওই পক্ষে একটা খণ্ডন করেছে। আমাদের দেশের রাজনীতিতে এই কথা তো সত্যি, এখনো পলিটিক্যাল কালচার ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করে নাই যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা। মানে একজন পলিটিক্যাল নেতা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, এটা অনেক সময়ই স্ট্যান্ডার্ডের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড হয় না। এই জন্য অনেকেই শব্দচয়ন করেন যেগুলো অনেকটা কাঁচা শব্দচয়ন। এটা সকল রাজনৈতিক দলের লোকের মধ্যে আপনি দেখতে পাবেন। বিগত 1.5 বছরে আপনি দেখতে পাবেন এমন এমন শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। এটা কিন্তু ইন জেনারেল পলিটিশিয়ান এজ এ হোল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আপনি বললে ঠিক হবে না। পলিটিক্যাল কালচারটাই আমি চাই ব্যক্তিগতভাবে একটা বড় ধরনের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাক। 5ই আগস্টের পরে যদি এই শিক্ষা না হয়ে থাকে, আচ্ছা বলেন আর কোন সময় হলে পরে আমরা বলবো যে আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই? এই চিন্তাকে সামনে রেখে আমরা এবার বলেছি যে আমরা একটা শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করাতে চাই, যেটা শুধুমাত্র বিরোধী দল পার্লামেন্টে গেলাম আর ওয়াকআউট করলাম, এটা তো কোনো সমাধান হলো না। পার্টিকুলার কোনো ইস্যুতে আপনি ওয়াকআউট করতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এই ডিজাইনও থাকতে হবে হাউ টু হেল্প দ্য গভর্নমেন্ট।
তখনই আপনি ডেমোক্রেসিটা এস্টাবলিশ হ্যাঁ, হবে। আপনার- ফলে আমি কোনো আপনি পার্টিকুলার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করলে সেটা আসলে সরকারকে, সেটা গভর্নমেন্টের পার্ট, কিন্তু গণমাধ্যমে যে ধরনের আলোচনা Of course, হয় of course. অবশ্যই সেটা যদি কগনিজেন্সে নেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সেটাও একটা অনেক বড় ভূমিকা। আমি এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই একটা ভিন্ন প্রসঙ্গে। আপনি জানেন যে কোটি টাকা ঘুষের অডিও যেটা ফাঁস হয়েছে, সেটি নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে একজন তিনি সাবেক প্রসিকিউটর বিরুদ্ধে যে কোটি টাকার ঘুষ চাওয়ার অডিও ফাঁস হলো, এর মধ্য দিয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে এখন টোটাল বিচারটা নিয়েই কি কোশ্চেন তোলার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হলো কিনা? দেখেন, তিনি 3 দিন আগে প্রসিকিউটর থেকে রিজাইন করেছেন, পরে এখন দেখা গেছে সে ঘুষ চেয়েছিল। এরকম মাস মিডিয়াতে অনেক জায়গায় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেখি। তো এটা তদন্ত হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেছে তার যে মামলার নথিপত্র সেটাও চাওয়া হয়েছে, এবং ওইটাও হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ওইটা নাকি ফাঁস হয়েছে, সেটাও তদন্ত হচ্ছে। তদন্ত হওয়ার পরে যদি সত্যি এটা যে থাকে 1 কোটি টাকা চেয়েছে, এটা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ভবিষ্যতেও যদি কেউ এ ধরনের অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এটা তো আগাম কিছু বলার, অভিযুক্ত তো সে এখনো তো তদন্তাধীন বিষয়, আর সে এখন প্রসিকিউটর নয়। কিন্তু আবার প্রসিকিউটর সে, এটা ঠিক, এটা একটা ফৌজদারি অপরাধ। সে যদি এই টাকা চেয়েও থাকে, তাকে প্রসিকিউটর ছিল সে, তাকে তো শাস্তি পেতে হবে। তদন্ত হচ্ছে, তদন্ত হলে সে শাস্তি পাবে। ওকে, আমার মনে হয় যে শুধু তদন্ত হলে শাস্তি পাবে এটার মধ্যে দিয়ে আমরা এই ইস্যুটাকে আলোচনা শেষ হয়ে যায়, কারণ এখানে আরও কিছু প্রশ্ন আছে। যখন এই বিষয়টি সামনে আসলো প্রথম, তার বিরুদ্ধে আমরা দেখছি যে তখন তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হলো, চিফ প্রসিকিউটর থেকে মামলা থেকে সরিয়ে দিলেন, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না, এটা আমি একটু জানতে চাই। না, মামলা থেকে তার আগে তো সে রিজাইন করেছে, মামলার থেকে সরে নেয়নি। তার নথিপত্র তার কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে, কালেক্ট করে নেওয়া হয়েছে। সে 3 দিন আগে তো রিজাইন করছে। না, তো পরে এটা তো আপনি চিফ প্রসিকিউটর তো তার এই বিষয়টা আগে শুনেছিলেন। চিফ প্রসিকিউটর যখন শুনলেন তখনই এটা তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা আর নিতে পারতেন কিনা? তো এটা গুরুত্বপূর্ণ, একটা খুব ভীষণ গুরুতর একটা অভিযোগ তার বিরুদ্ধে। না, তিনি তো পদত্যাগ করেছেন, বিষয়টা তো অভিযোগ, তো অভিযোগ তদন্ত করে দেখতে হবে না এটা জেনুইন কিনা। অ্যাডভান্স কি করে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সে তো এখন প্রসিকিউটর নাই, তবে সে এখনো লয়ার, এতে কোনো সন্দেহ নাই। সে যদি এরকম টাকা চেয়ে থাকে, এটা তো অপরাধ, তার বিচার হবে। তো বিচার তো না করে নাই, তো বিচার হবে, তদন্ত হচ্ছে। যেমন আগের যে চিফ প্রসিকিউটর ছিল, আমরা শুনছি তিনিও নাকি এরকম চেয়েছিলেন। তার তো এখন চাকরি নাই, সে ব্যাপারে তো কোনো কিছু হলো না। তো আমার বক্তব্য হচ্ছে, অভিযোগ তো অভিযোগই, সে তদন্ত যেটা হবে, ধরলে আগের চিফ প্রসিকিউটর এরকম অভিযোগ আসছিল না যে সেও টাকা পয়সা চেয়েছে আসামিদের কাছে, এই যে রাজসাক্ষী হয়েছে, রাজসাক্ষীর সাথে নেগোশিয়েট করে টাকা নিছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো ধরেন বিচারের আওতায় আসলো না। তো এইটা তিনি রিজাইন করে গেছেন, তার এটা হোয়াটসঅ্যাপে কথা বলছে, অডিও ফাঁস হয়েছে, এটা নোটিশে আসছে। অভিযোগ তদন্ত হোক, তদন্ত হলে যেটা অপরাধ তার তো বিচার, সে এখানে যেহেতু থাকতে অপরাধটা করেছে, তার বিচার হবে। বিচার থেকে তাকে মওকুফ করে দেওয়া হয় নাই। আমাদের হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা শুনতে পাই যে তাকে রাজসাক্ষী কেন করা হলো, এমনও বক্তব্য অনেকে বলেন যে যেহেতু দিনের আলোর মতো পরিষ্কার যে শেখ হাসিনার অপরাধ, তিনি কী ধরনের অপরাধ করেছেন, তার কনভারসেশন, মন্ত্রীদের সাথে কনভারসেশন ফাঁস হয়ে গেছে, এরপর কেন একজন রাজসাক্ষী নেওয়া হলো, সেই আলোচনাটাও আছে। তাহলে কি আসলে বিচারটা যেটা হচ্ছে আইসিটিতে, সেটা পুরোটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল না? না, মনে হয় আছে ক্রিমিনাল অফেন্স, আপনার পার্টিকুলার ব্যক্তিকে পার্টিকুলার অপরাধের জন্য পার্টিকুলারলি দোষারোপ করতে হয়, এটা হলো ক্রিমিনাল অফেন্স। আর পাবলিক পারসেপশন, এটা আপনি ইন জেনারেল অনেক আলাপ আলোচনা করতে পারবেন। যখনই আপনি বিচারের প্রশ্ন আসবেন, লায়াবিলিটির প্রশ্ন আসবেন, তখন আপনাকে স্পেসিফিক হতে হবে। শোনা কথা, আরেকজন শুনছে, কয়েকজন মিলে আলোচনা করছে, এগুলো দিয়ে তার বিচার হবে না, এগুলো দিয়ে পারসেপশন হতে পারে। এটার সাথে লজিক্যালি যদি আমরা চিন্তা করি যে কেন নেওয়া হলো, ক্রিমিনাল অফেন্সের বিচার লজিক দিয়ে হবে না। ক্রিমিনাল অফেন্সের বিচার করতে গেলে আপনাকে এভিডেন্স লাগবে।
আর নাহলে কাউকে আপনি সাজা দিতে পারবেন না। লজিক্যাল ডিডাকশন যদি করেন, যেহেতু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই জন্য এবিসি সবাই দোষ, এটার নাম ক্রিমিনাল বিচার না। ক্রিমিনাল বিচার হলো সুনির্দিষ্টভাবে বলতে হবে মিস্টার এ অমুক তারিখ অমুক জায়গায় দিজ অফেন্সেস কমিটেড, তার সাপোর্টে দিজ আর দ্য এভিডেন্সেস, সো পানিশ হিম। এখন যদি যাদের কথা আমরা বলছি, সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন, সত্যিকার অর্থেই বলেছেন, আসলে এটাই হওয়া উচিত। তদন্তে যদি পাওয়া যায় কেউ লায়াবল, তাহলে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন, কিন্তু কাউকে ডিফেম করাটা ঠিক না, অনুমানের ভিত্তিতে ডিফেম করাটা ঠিক না। আলোচনার বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেটা বিচারের বিষয়বস্তু হবে না। তা আমি আহ্বান জানাবো, এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে, লেট ইট বি ইনভেস্টিগেটেড। ওকে, কিন্তু অনেকে যে বলে যে রাজসাক্ষী করা হয়েছে তাকে, কারণ তার ভাই জামাতের ঘনিষ্ঠ, এই ধরনের সমালোচনা যে করে, সে জায়গায় আপনি কি বলবেন? তাকে আসলে রাজসাক্ষী করার কি এমন প্রয়োজন ছিল? কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটা তো আসলে একদম সবার সামনেই করেছে, এটা আমরা দেখেছি। এই জাস্টিফিকেশনটা যদি জানতে চান, তাহলে আপনাকে বুঝতে হচ্ছে টেন্ডার অফ পার্ডনটা জিনিসটা কি। এটা বিচারের খুবই সেন্সিটিভ এক থিওরি। কি থিওরি জানেন? আপনি কি জানেন ন্যাশনাল সিকিউরিটির মিটিংয়ে কি আলোচনা হয়েছে? আপনি জানেন সেটা? এটা জানতে কে জানবে? যে পার্টিসিপেন্ট সে জানবে। কোর কমিটির মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা কে জানবে? কোর কমিটির পার্টিসিপেন্ট যারা তারা জানবে। মন্ত্রীদের যে মিটিং হয়েছে, ক্লোজ ডোর মিটিং, সেখানে কি হয়েছে সেটা কে জানবে? লেথাল উইপন মারার অর্ডারটা যে দিয়েছে সেটা কোন জায়গায় দিয়েছে? আইজিপি কোথা থেকে রিসিভ করেছেন? না, কিন্তু আমরা ফোন রেকর্ড আমরা দেখেছি, লেথাল উইপন ব্যবহারে যেদিন অর্ডার দিয়েছেন সেটা তো এভাবে আপনি টকশোর সাবজেক্ট ম্যাটার বানাইতে পারবেন, কিন্তু বিচার করতে গেলে আপনি যখন একটা এভিডেন্সকে আদালতে উপস্থাপন করবেন, আদার সাইডকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে। তারপরে টেস্ট হবে যে এই বিচার্য বিষয়টা গ্রহণযোগ্য হবে কি হবে না। একজন পার্টিসিপেন্ট বলেন তো, মিনিস্ট্রি অফ হোম মিনিস্টারের অফিসে, তৎকালীন হোম মিনিস্টারের বাসায় রাত 9টা থেকে প্রতিদিন যে কোর কমিটির মিটিং বসতো, সেই মিটিংয়ে কি আলোচনা হতো এটা কে বলবে? ওই সাবজেক্ট ম্যাটারটা কি? তার মানে কি যে সকল অপরাধী একজন শুনে আমার রাজসাক্ষী কথাটা পাওয়া শুনেন, যায় না? কথা শুনে নেন। বিচার করা হচ্ছে কিন্তু কমন রেসপন্সিবিলিটির। শেখ হাসিনা তো এসে ফায়ার করে নাই, কিন্তু শেখ হাসিনার ইনস্ট্রাকশনটা অপরাধ, এটার জন্য আপনি বিচার করছেন। তাহলে ইনস্ট্রাকশনের এভিডেন্সটা কি? আমরা ফোন কোথায় দিয়েছে? কনভারসেশন দেখেছি। এক ফোন কল দিয়ে বিচার করতে পারবেন? হ্যাঁ, সেটা ফরেনসিক টেস্ট করে যদি দেখা যায় যে সত্যি, তাহলে কেন হবে না? এটাই তো বিচারের বিষয়ে সুনির্দিষ্ট এভিডেন্স থাকা না থাকার জ্ঞানের প্রশ্ন। আপনি কোর কমিটির মিটিংয়ে হোম মিনিস্টারকে সাজা দিচ্ছেন, হোম মিনিস্টার একটা পেয়েছেন, একটা কল, একটা অডিও পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি আমরা, কারণ হোম মিনিস্টারকে আমাদের চোখের সামনে তাকে দেখা যায় স্যার একটা মারলে বাকিটি। এটা কোথায়? এটা হোম মিনিস্টারের কথা? এটা তো একজন পুলিশ অফিসারের কথা বলছেন আপনি। তখন তো সে কিছু বলে নাই, হোম মিনিস্টার কিছু বলে নাই, হোম মিনিস্টার ওয়াজ সাইলেন্ট। তো হোম মিনিস্টারের যে ইনস্ট্রাকশনটা যে অমুক গুলি করো, লেথাল উইপন ব্যবহার করো, স্নাইপার ব্যবহার করো, এই এভিডেন্স কোথা থেকে পাবেন? এই জন্য আমার মনে হয় এখানে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ এটা ব্যবহৃত হয়েছিল এরশাদ শিকদারের মামলায়। এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে তাদের আর্গুমেন্ট, আর এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে না, শুধুমাত্র পারসেপশন ভিত্তিতে আলোচনা করবে, তাদের আর্গুমেন্ট সেম হবে না। সাবেক আইজিপি যদি রাজসাক্ষী না হতেন, তাহলে কি শেখ হাসিনার মানে বিচার হতো না? উইক এভিডেন্স আর স্ট্রং এভিডেন্স বুঝবেন আপনি। এভিডেন্সের সেকশন 3 তে বলা আছে উইচ এভিডেন্সেস আর স্ট্রঙ্গার, উইচ এভিডেন্সেস আর নট স্ট্রঙ্গার। আপনি তো সবকিছুকে এভিডেন্স আকারে হাজির করতে পারবেন, কোনটা মোস্ট রিলায়েবল হবে এই প্রশ্ন কিন্তু সেখানে। এই বিচারটা তো আপনি করেছেন ঠিকই। আপনি যে লজিক দিচ্ছেন সেই লজিক চিন্তা করলে তো অনেক মানুষের ফাঁসি হয়ে গেছে, তাহলে উইক এভিডেন্সের ভিত্তিতে। রাজসাক্ষী ছাড়া বহু মানুষের ফাঁসি হয়ে গেছে। তাই তো হয়েছে। আমাকে উত্তরটা দিতে বলেন, প্রশ্নটা রেজ করার পরে লেট মি আনসার দ্য কোয়েশ্চেন। এই যে আপনি বলছেন তাই হয়, কিন্তু আপনি জানেন আমাদের দেশে ডেথ সেন্টেন্স শেষ পর্যন্ত টিকার রেশিও মাত্র 2%। নিম্ন আদালতে যে ডেথ সেন্টেন্স হয় এটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত 100টায় মাত্র 2টা টিকে, বাকি সব শেষ পর্যন্ত কমিট হয়ে যায়। এটার পিছনে কারণ হলো এভিডেন্সিয়ারি ভ্যালুটা আমাদের দেশে সঠিকভাবে উপস্থাপন না করার কারণে। আমি মনে করি আপনি যখন বিচার করবেন তখন অনুমান ভিত্তিক বিচার করলে কাজ হবে না, ইমোশনে তো আর বিচার হবে না। ইউ মাস্ট কালেক্ট এভিডেন্সেস। নিশ্চয়ই। যদি এভিডেন্স কালেক্ট করতে না পারেন, তাহলে কাউকে যদি বিচার করে অযথা শাস্তি দেন, এটা তো পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হবে। আচ্ছা, আসাদুজ্জামান রিপন, আমি আপনার কাছে আসি। আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান তাহলে আপনি অবশ্যই বলতেই পারেন, কিন্তু আমি একটু ফ্যামিলি কার্ড নিয়ে প্রথমে শুরু করেছিলাম যে ফ্যামিলি কার্ডের বিষয়টা, এটা আসলে এই উদ্যোগটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই উদ্যোগটা আগামীতে একইভাবে চলমান থাকবে কি না সে বিষয়ে আপনারা কতটুকু আসলে কনফিডেন্ট, এটা একটু শুনতে চাই। এবং ফ্যামিলি কার্ড যে পদ্ধতিতে এখন দেয়া হচ্ছে, আমরা দেখছি যে একটা স্ক্রুটিনিটা খুবই একটা সফটওয়্যারের থ্রুতে স্ক্রুটিনি করা হচ্ছে যাতে কেউ দুর্নীতি করতে না পারে, তাহলে কি অন্যান্য
যে সুবিধাগুলো দেয়া হয় অনেককে, সেগুলো কি তাহলে একই পদ্ধতিতে এখন করার কথা আপনারা ভাববেন কিনা, যেসব জায়গায় মানুষ নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে সুবিধা পেতে চায় বা দিতে চায়? ধরুন আপনার ঢাকা শহরের কথা যদি আমরা ধরি, ঢাকা শহরে দেখবেন যে আপনার ট্রাকের মধ্যে আপনার কিছু আপনার খাদ্য সামগ্রী, ভোজ্য তেল বা ইত্যাদি, এগুলো পেঁয়াজ বা অন্য জিনিস বিক্রি হচ্ছে, তাই না? লাইনে দাঁড়িয়ে মানুষ কিনছে। আপনি কিন্তু ডিটারমাইন করতে পারছেন না যে তার যিনি এটা মানে লাইনে দাঁড়িয়েছেন তার সোশিও ইকোনমিক অ্যাবিলিটি বা কন্ডিশনটা কোন পর্যায়ে। দেখা গেল যে বাইরে একটা ভোজ্য তেলের 1 লিটার তেলের দাম, ধরুন কথার কথা আমি ঠিক মানে একটা অনুমান বলছি, ধরুন 100 টাকা। তুমি ওখান থেকে ধরেন 1 লিটার কিনলেন, 70 টাকা কিনলেন, 30 টাকা ওনার লাভ হলো। উনি এটাকে বিজনেসের অর্থ করতে পারেন, আবার যার প্রয়োজন তিনিও দাঁড়াচ্ছেন। কিন্তু যখন আপনি একটা ডাটাবেজের মধ্য দিয়ে যখন আপনি করবেন, তখন কিন্তু একেবারেই আপনার জেনুইন লোকজনের পাওয়ার সম্ভাবনাটা থাকবে। তবে আমাদের দেশে যে ওই জেনুইনিটিটা পাওয়াটা অনেক সময় অনুমান নির্ভর। আমি আবারও বলতে চাই, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, মাঝে মধ্যে যান, আমি ছিলাম, আমি মানে ওই অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, SSN যেটা বলে যুক্তরাষ্ট্রে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার যার আছে সবকিছু পাই। যেমন আমার মেয়ে বাই বার্থ US সিটিজেন, ও মেডিকেল ডক্টর। এখন আমার মেয়ের একটা SSN নাম্বার মানে কার্ড আছে, সোজা কথা। আমার মেয়েটি যখন SSNটা চেক করবে, মানে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে, সে তার মানে স্কুল লাইফে তিনি সাবসিডাইজড অবস্থায় ছিলেন, রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়েছিলেন কি না, বেড়ে যাবে, এভরিথিং কিন্তু বেরোয় আসবে। এবং মানে তার ফ্যামিলি স্ট্যাটাস, আমি ছোট্ট কয়েক 1-2 মিনিটের মধ্যে একটা অভিজ্ঞতা বলবো যাতে আমাদের সরকারের কাজে লাগে। এবং আমি সবসময় মনে করি যে আমাদের NIDটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে। যেমন মনে করেন আমি যখন যুক্তরাষ্ট্রের যে শহরটিতে আমি থাকতাম, সেখানে প্রথমে যে আমার মেয়েটাকে যে স্কুলে ভর্তি করলাম, তো ওরা বলে টিফিন মানি পাবলিক স্কুলে। তো পাবলিক স্কুলের টিফিন মানি তখন তাকে দেওয়া হলো 50 সেন্টস, মানে প্রতিদিনই 50 সেন্টস তাকে হাতে দিয়ে দিতাম নগদে। তারপর ওখান থেকে যখন আমরা বাসা শিফট, একটু কম্পারেটিভলি ভালো এলাকায় গেলাম, এবং যেইখানে আমরা গেলাম সেখানকার স্কুলটা খুব অনেক নামি দামি, অনেকে প্রেফার করে। তো ওই স্কুলে মেয়ে ভর্তি হলো। তা আমি মনে করলাম যে এত দামি স্কুলে যখন ভর্তি হয়েছে, এখন তো 50 সেন্টসে হবে না, এখন মিনিমাম $1 লাগবে। তো আমি তাকে $1 করে স্কুলে পাঠাচ্ছি। তো এখন বাসায় মেয়ে এসে বলে যে বাবা টাকা নেয়নি, মানে আমাদের দেশের ভাষায় বলে টাকা নেয়নি তো ওরা। তো 3 দিন 4 দিন টাকা নেয় না, ব্যাপারটা কি? আমি বললাম যে এনিথিং রং। আমি নিজে একদিন স্কুলে গেলাম, তো ওদের প্রশাসনিক বিভাগের যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় সেক্রেটারি। সেক্রেটারির সাথে কথা বললাম। সেক্রেটারি আমার মেয়ের পার্টিকুলার্স নিল, কারণ ওখানে তো আমার মেয়ের SSN আছে। দেখার পরে বলে, ও দেখেটাকে বললো যে নো, শি ইজ নট সাপোজ টু গিভ এনি মানি। কেন? তো বলতেছে কারণ ওখানে আমার যে ইনকাম স্টেটমেন্ট আছে, হ্যাঁ, তখন আমার ওয়াইফ সিক, আমার যে ইনকাম স্টেটমেন্ট আছে, তখন সে আমাকে বুঝে বলো, তুমি এখন যা আয় করছো, সেই আয়ে তোমার একটা বাচ্চা আছে, তোমার একটা 2 বেডরুম হাউস লাগে, সব কিছু খরচা মেটানোর পরে, অর্থাৎ সোজা কথা আমাকে একটা দরিদ্র শ্রেণীর লোক হিসেবে সাব্যস্ত করলো মোটামুটি। আমি ভীষণ লজ্জিত হইলাম, সত্যি কথা। তো এখন ইন টার্মস অফ বাংলাদেশ ইনকাম আমার ওখানে যথেষ্ট ভালো, কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারবো কিনা, এটাই তো আসলে প্রয়োজন। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আনলেস এন্ড আনটিল আপনি ওই জায়গাটায় নিতে না পারবেন, আপনি তো এটা তো মানে সোশ্যাল সামাজিক নিরাপত্তার জন্যই তো আপনি এই ভর্তুকিটা দিচ্ছেন। যেহেতু আপনি সামাজিক নিরাপত্তার জন্য আপনি খাদ্য সহযোগিতা শুরু করে কৃষি সহযোগিতা, স্বাস্থ্য সহযোগিতা, এভরিথিং আপনি করছেন। ওই এক SSN দিয়েই আপনি মানে যেমন আমি কোনো ডাক্তার $20 দিয়ে ভিজিট করেছি, আবার সেম হসপিটালে $60 দিয়ে ওখানকার আমেরিকান লোক তিনি ডক্টর ভিজিট করেছেন। তা আমি তখন কারণ হচ্ছে যে আমার ইনকাম লেভেলটা কম বলে আমার কাছে $20 নিয়েছে। আমার বক্তব্য হচ্ছে আমাদের
যেটা উচিত হবে আগামী 5 বছরের মধ্যে চেষ্টা থাকবে, আমি আমার দলকে পরামর্শ দেব যে আমাদের যে এখন এনআইডি যেটা আছে জাতীয় পরিচয়পত্র, এই জাতীয় একইভাবে। পরিচয়টাকে আমরা ইন্টিগ্রেটেড করে এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা। যদি নিয়ে যেতে পারি তাহলে ফ্রড হওয়া, তদবির করা, অমুক করা, সেটা বোধহয় খুবই এবং এটা খুব দরকার হবে। হ্যাঁ, জরুরি একটি কাজ। আমি এম এ আজিজ আপনার কাছে শুনতে চাই যে আসলে আপনার এই বিষয়টা একটু মন্তব্য শুনতে চাইছি। যেমন আমরা ধরুন ওএমএস ডিলারদের সাথে একটা কনভারসেশনে বিএনপি নেতা তিনি বলছেন যারা 15 বছর খাইতে পারে নাই হগো নাম দিয়ে দিয়েন, হ্যাগো নাম দিয়ে দিয়েন। তো এই যে একটা প্রবণতা যে যারা খেতে পারেনি তাদের নাম দিয়ে দেওয়া, এভাবে এর মাঝে তো আসলে সাধারণ মানুষও আছে যাদের আসলে অনেক প্রয়োজন, তারা তখন আসলে বা যারা এই ওএমএস ডিলারদের মধ্যে যাদের সবার আগে দেওয়ার কথা তখন তারা বঞ্চিত হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান তো অনেক চেষ্টা করছেন, কিন্তু তার দলেরই এই যে নেতারা যখন এভাবে বলে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমরা এরকম মন্তব্য শুনি, সেটা তো আসলে ভীষণ রকম সাংঘর্ষিক। তো এটাকে আপনি কি মনে করেন যে কত দ্রুত এই পরিবর্তন? আমি নিজেও বহুবার বলেছি যে আমরা অনেক সূচকে এত বাধার পরেও এগিয়েছি, রাজনৈতিক সূচকে আমরা পিছিয়েছি। এই অনাচারগুলো তো আছে, কিন্তু আপনি দেখেন ফ্যামিলি কার্ড, এখন যে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা দেশের, তাতে ফ্যামিলি কার্ড তো ইশতেহারে দিয়েছিল, এই ইশতেহারে যে শুরু করেছে একটা অভিযোগ তো পাওয়া যায়নি এখনো। এটা সার্ভে করে টরে করা হচ্ছে, যদি একটা ঘটনা ঘটে যে ফেভার করা হয়েছে দেখবেন স্ক্যান্ডাল শুরু হয়ে যাবে। সুতরাং রিপন ভাই যেটা বলছে এটা দীর্ঘস্থায়ী একটা প্রপোজাল, এটা ফাইনালি করতে পারলে আর এই সমস্যা থাকবে না। আজকেই আমার গ্রামের একটা মহিলা টেলিফোন করছে যে এরকম ফ্যামিলি কার্ড দিবে, আমার কথাটা একটু বলে দেন। হ্যাঁ, আমি বললাম আমি কেউ, আপনার পোলাপান তো চাকরি করে, সে গরিব, আপনার তো পোলাপান চাকরি করে না, বেকার হয়ে গেছে, চাকরি নেই, বেকার হয়েছে, তাহলে ওই আমাকে বলেন এই কথা আমি কি করব বলেন। যেমন আমার ওয়াইফও রসিকতা করে বললো, সে তো রিটায়ার্ড, আমারও ইনকাম নাই, কয়ে যে আমরাও তো ফ্যামিলি কার্ড পাইতে পারি। হ্যাঁ, সে রসিকতা করেই বললো, তোমার ছেলে মেয়ে আছে তো, এটা তো অ্যাড হবে, এটা তো তুমি করলে তো হবে না। না, এটা আসলে চাইলেও পারবে না, কারণ এখানে আমরা দেখছি যে ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা ও আবাসনের তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে এটা মিনিস্ট্রির থ্রুতে জানা যায় পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে হওয়াতে স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা কাজটা কঠিন, কিন্তু অন্য না, কিন্তু আগে দেখা গেছে টিআর, কাবিখা, যত বৃদ্ধ ভাতা এগুলো তো মেরে খাইছে এবং যার যার পক্ষের লোকরে দিছে এইটা। সুতরাং এটা ডাউটের চোখে আমি বলবো যে এই যে ইলেকশনের আগে যে এই কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে যে সমালোচনা করা হয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ দিকও আছে যে এখন খুব সচেতনভাবে এটা দেওয়া হচ্ছে। দেখেন ফ্যামিলি কার্ড দিল, 30,000 দিছে, এবং কৃষক কার্ড 1 মাসের ভিতরে আবার শুরু করতেছে তো, অর্থনৈতিক অবস্থা এত সত্ত্বেও হচ্ছে তো। যতভাবে আমার মনে হয় নিরেট গরিব যারা পাওয়া যোগ্য, যতটুকুই সম্ভব যদি আন্তরিকভাবে দিতে থাকে, আমার মনে হয় মানুষের পারসেপশন একটা ব্যাপার যে সরকার আন্তরিকভাবে চেষ্টা পারতেছে না, এটা হলে মানুষ কিন্তু সময় দিবে। যদি দেখে যে এই যে উচ্চ বিলাসী চোট বাটপার এগুলো মাঝখানে মধ্যসত্ত্বভোগী মারে খায়, তাহলে কিন্তু এটা খারাপ হবে। উদাহরণ অর্থাৎ এই যে ফ্যামিলি কার্ড বিতরণ, ধরেন এই যে করাইল বস্তিতে দিল, হ্যাঁ, এখানে 30,000 নারীকে দিয়েছে, এখানে তো একটাও তো এতগুলো বেড়ে যেত, যদি কোনো 2 নম্বরই কোনো ফেভার করে কাউকে দেওয়া হতো বেরিয়ে যেত। তো এই জন্যে বলছি যে একটা সার্ভে তো হচ্ছে। এখন যারা ইউপি চেয়ারম্যান আছে, চেয়ারম্যান তো নাই, এগুলো নাই, তো তাদের মাধ্যমে বা সরকারি লোক দিয়ে করলেও দেখবেন যে ওই বিনিময়ের মাধ্যমে যে সেও নিয়ে যেতে পারে। সুতরাং এইটা সৎ লোক। আমার বক্তব্য হচ্ছে এই দেশে এই সব চেক দেওয়ার জন্য রিপন ভাই যেটা বললো, ওই জায়গায় যাওয়ার জন্য প্রথমে যেটা করা হয়, সালাউদ্দিন আহমেদ বলছে না যে শুধু বহিষ্কার না, এখন যদি কোনো দুষ্কৃতকারী, কোনো দুর্নীতিবাজ ধরা পড়ে তাকে জেলে পাঠানো হবে, আইন করা হোক, ক্যাপিটাল পানিশমেন্ট। কারণ দুর্নীতি মনস্তাত্ত্বিকভাবেই যে আমরা 4 জন বসে আছি, আমরাও সুযোগ পাই না বলে চুরি করি না, দেশটা অমন জায়গায় চলে গেছে। না, এটা সবার ক্ষেত্রে সত্যি না, সবার ক্ষেত্রে না। আমি এখন না খায় সৎ থাকলে কি করবেন?
ব্যাপারটা তাই। অর্থাৎ আমি বলছি মনোজগতের চেঞ্জ হয়েছে। আমি তো স্কুল জীবনে, ইউনিভার্সিটি জীবনে একটা দুর্নীতিবাজ দেখলে মন থেকে ঘৃণা করতাম, একটা বিড়াল রাস্তায় মারা থাকলে দুঃখ পাইতাম। এখন তো 7 জন মারা থাকলে দুঃখ পাই না। এখন তো চোরকে যারা ঘুষ খায়, চুরি করে, জমি দখল করে, তাদেরকে সালাম না দিলে তো সমাজের টিকেই থাকা যায় না। আচ্ছা, সুতরাং এখন যে দুর্নীতি দমন প্রসঙ্গটি করতে জানতে হবে। চাইছিলাম যে আমরা তো এই পরিবর্তনগুলো দেখছি, পরিবর্তনের পরেও উদ্যোগ দেখছি পরিবর্তনের, কিন্তু তৃণমূলে এই মেসেজটা আসলে কতটুকু যাচ্ছে? এই পরিবর্তনটা তৃণমূলে কিভাবে আসবে? যেমন গাংনীতে বিএনপি 2 পক্ষের সংঘর্ষ হয়েছে, আহত 15 জন। কেন? আধিপত্য বিস্তার এবং ভিজিএফের চাল বিতরণ নিয়ে অনিয়ম। এখানে এই অনিয়ম থেকেই আপনার মানে ভিজিএফের চাল নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। তো এটা আসলে কিভাবে বন্ধ হবে? আমি এটা উত্তরটা আসরজামান রিপন আপনার কাছ থেকে শুনতে চাই। ওই যে একটু আগে আপনি একটা উদাহরণ টানলেন, মানে হাইকোর্টে একজন প্রসিকিউটের ব্যাপারে। এটা মানে আইনজীবীর সামনে বলছে, আশা করি মনে হয় যে খুব মানে আইন ভঙ্গের কোনো দায়ের মধ্যে যাব না। সেটা হচ্ছে যে আমরা তো গন্ধব খাওয়া জাতি, গন্ধবই তো বলে বোধ হয়, গন্ধব, আদম হাওয়া। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে খাওয়া গর্বিত জাতি। আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক ভালো রাখছিলেন, তাই না? আমাদেরকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা তো আমাদেরকে মান্না সালোয়া ব্যবস্থা করছিলেন এই জাতিকে। তো ওই লোভ এবং প্রবৃত্তি, দুষ্টু প্রবৃত্তি, এটা যতক্ষণ পর্যন্ত সম্বরণ না করে এবং এটার জন্য মোরালটা যত স্ট্রং যদি না থাকে, তাহলে হবে কি, আপনার ওই বিজিএফ বলেন, টিজিএফ বলেন, যা কিছু, এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারেস্ট, পেটি ইন্টারেস্ট নিয়ে এই ধরনের ঘটনা দু এক জায়গায় যে ঘটবে না তা না। আমি বলছি না ঠিক আওয়ামী জামানোর মতো, এটা বলছি না যে না এগুলো হয় না, ব্লান্টলি মানে ডিনাউন্স করবো, নট দ্যাট। আমি বলছি যে এরকম ফেনোমেনা আছে। গত 17টা বছর কোন এনভায়রনমেন্টের মধ্যে আপনি ছিলেন, এটা মেসেজটা দিতে হবে যেটা দল থেকে দেওয়া হচ্ছে। ওয়েল, যে তুমি দানবীয় শাসনের বিপরীতে তুমি যখন সুশাসনের ডেলিভারির প্রশ্ন আসবে বা আমরা দিতে চাই, তখন ওই কোনো জায়গায় দানবের মতো ব্যবহার করা যাবে না। আওয়ামী লীগ খেয়েছে, আমরা খাবো, এই অ্যাটিচিউডটা তো থাকার কোনো কারণ। তবে আমি মনে করি যে পার্টি লিডারশিপ এবং যারা মানে আপনার এমপি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, মানে শপথ নিলেন, মানে যাবেন, সংসদে যাবেন, আমার মনে হয় যার যার রেসপেক্টিভ এরিয়াতে, এই যে আপনি বললেন না গণমাধ্যম আপনার মানে কি বলে শ্যাডো পার্লামেন্টের ভূমিকা পালন করে, তো এই নিউজগুলোকে আমলে নিতে হবে। আমলে নেওয়ার পরে রেসপেক্টিভ আমরা আশা করি যে আপনারা আমাদের এই কথাগুলো আমলে নেবেন, সেই আশাবাদ থাকলো। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে আসি। আজকে দেখছি রাজশাহীতে জামাতের ইফতারের মঞ্চে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা যার বিরুদ্ধে আছে হত্যা মামলাও। একটু বলবেন যে আপনাদের প্রোগ্রামে আওয়ামী লীগ নেতারা আসে, কিন্তু একজন যুবক, এর আগেও দেখেছি নির্বাচনের ক্যাম্পেইনের সময় দেখেছি, কিন্তু যুবলীগ নেতা যার বিরুদ্ধে হত্যা মামলা আছে, যিনি মাদক ব্যবসায়ী, তিনি এই প্রোগ্রামে থাকলেন মঞ্চে। হ্যাঁ, কথাটা কি বলছেন? ইফতার মঞ্চে, রাজশাহীতে জামাতের ইফতার মঞ্চে। আমার সুনির্দিষ্টভাবে জানা নাই, কিন্তু আমি মনে করি যে জামাত যে ধরনের ভ্যালুজ লালন করে, এই ভ্যালুজের সঙ্গে তো এটা যাবে না। এবং যদি এটা কারো কোনো ব্যক্তিগত রিলেটিভস অথবা ব্যক্তিগত কোনো বন্ধু বান্ধব কেউ হয়ে থাকে, যিনি নিশ্চয়ই তিনি আমাদের দলের কোনো পদে আছেন বলে নিশ্চয়ই এখানে বলা নেই, তিনি আমন্ত্রিত, তিনি যুবলীগ। যদি কোনো ব্যক্তিগতভাবে কেউ তাকে আমন্ত্রণ জানিয়ে থাকেন অথবা ওয়েলকাম করে থাকেন, আমার মনে হয় আমি আপনার এই টক শো থেকে বের হয়ে আমি খবরটা নিব। হ্যাঁ, কারণ আপনারা জানিয়ে রাখি সেখানে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির রাজশাহী 1 আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ছিলেন। আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমি তো মনে করি যে এটা হওয়ার কথা না, এবং যে কোনোভাবেই হোক না কেন, ইট হ্যাজ টু বি ব্রট টু দ্য নোটিস। কিন্তু এটা তো এর আগেও হয়েছে, আমরা দেখেছি এর আগেও হয়েছে। আমরা সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের যখন নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেন তার এলাকায়, সেখানেও তার পাশে আওয়ামী লীগের সেখানকার নেতা ছিলেন। কিন্তু আপনারা তো অনেক এই জিনিসটাকে বিষয় না, বিষয়টা হলো আপনি বলতে চাচ্ছেন যে একজন অপরাধী, আপনি বিশেষ করে হ্যাঁ অপরাধীর কথা বলছেন, একজন অপরাধী, পাশাপাশি অপরাধের সঙ্গে যুক্ত, তিনি বেইলে আছেন কিনা, তো আপনারা আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন না, তার বেইল আছে কিনা, আছে কোন হালতে আছে, কি অবস্থায় আছে, কারো রিলেটিভ কিনা, তা আমি জানি না। কিন্তু এই জন্য আমাকে আপনি যে কথাটা বলছেন, এটা আই হ্যাভ টু বি টেকেন ইনটু কনসিডারেশন অফ দ্য রেসপেক্টিভ পারসন। তার কাছ থেকে উত্তরটা আমি ভালো করে জানতে পারবো, আমি মনে করি এটা হওয়া উচিত। কারো রিলেটিভ বলে কি তার অপরাধটা গণ্য হবে না? না, আপনি এই প্রশ্ন করছেন কেন? আমি তো বলছি যে দি পার্টিকুলার ফ্যাক্ট শুড বি ব্রট টু দি নোটিস অফ দি পার্টিকুলার ব্যক্তি।
এটা আপনি ইন জেনারেল করতে পারবেন না। তো এমন তো না যে জামাত ইসলামী তার কেন্দ্রীয় মজলিস শুরার মিটিং এনে সবাইকে হাজির করেছে, তা তো না। আপনি একটা অঞ্চলের পার্টিকুলার একজন ব্যক্তির নাম বলছেন এবং একজন মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন, এটা তার নজরে আনতে হবে, এটাই তো প্রপার, এবং সেটা করা হবে। সেকেন্ড কথাটা হলো এখানে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার ভালো যে সমস্ত কাজ করবে উই উইল অ্যাপ্রিশিয়েট ইট, এবং ফ্যামিলি কার্ডকে আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট করি, আমাদের দল অ্যাপ্রিশিয়েট করে। 37,000 মানুষকে দিয়েছেন, ক্রমান্বয়ে ওনারা 4 কোটির কথা বলেছেন। আমি মনে করি এই যে ম্যানেজটা যদি ওনারা করতে পারেন তাহলে দ্যাট উইল বি এন এক্সাম্পল। অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গায় সেফটি নেট প্রোগ্রামের অধীনে কিংবা সোশ্যাল সিকিউরিটির বিভিন্ন স্টেজে যে ডিসবার্সমেন্টগুলো হবে, ইনক্লুডিং লাইসেন্স ইস্যুয়েন্স, এগুলোর ক্ষেত্রেও যদি একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন তাহলে এটা সরকারের ক্রেডিট হবে, and we will be helping the government. এই ক্ষেত্রে বিগ ডাটা ম্যানেজমেন্টের কনসেপ্টকে নিয়ে আসতে হবে, মানুষের উপর কম ছেড়ে সফটওয়্যার ভিত্তিক সিস্টেমটাকে যদি গুরুত্ব দেন তাহলে তারা ভালো করবেন, আমরা তাকে সাহায্য করব। সেকেন্ড প্রশ্ন হলো, যখন একটা সরকার কিংবা নেতৃত্ব তাদের কমিটমেন্টগুলো সঠিকভাবে ডেলিভারি করবেন তখন জনগণ সহ সকলেরই কনফিডেন্স এবং ট্রাস্ট বৃদ্ধি পাবে। তো আমরা এই কনফিডেন্সগুলো যে সমস্ত কমিটমেন্ট সরকার দিয়েছে, বিরোধী দলকে দিয়েছে, রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, ঐকমত্য কমিশনে দিয়েছে, আমরা এক্সপেক্ট করব ও লেভেলে এই কমিটমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন। এই ক্ষেত্রে রাজনৈতিক মার পেঁচার আশ্রয় নেবেন না, এটা হবে তখন আমাদের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা, এই হেডলাইনে অনেকগুলো পত্রিকায় খবর এসেছে। এবং আমরা যে পররাষ্ট্র বিষয়ক জামাতের আমির বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান, তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় অন্য আরেকজনকে আমরা জানি যে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে এই যে তাকে সরিয়ে দেয়া, এটা আসলে জামাতে ইসলামের ক্ষেত্রে এর আগেও আমরা দেখলাম যে আইডি হ্যাক হয়ে গেছে, একটি পোস্ট দেবার পর অনেক সমালোচনা হলো, পরে আমরা শুনলাম আইডি হ্যাক হয়ে গেছে। এখন এই যে এই ঘটনাটি ঘটলো, সরিয়ে দেওয়া হলো, এটা এই জানাজানি হওয়ার পরে কেন? চিঠিটা যাওয়ার সাথে সাথে নয়, কেন সিগনেচার করেছেন, কিন্তু এখন আমরা শুনছি যে এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠিতে দেওয়া হয়েছে সেটা আসলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিয়েছেন। এবং আসলে কি তাকে মানে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সমালোচনাটাকে অ্যাভয়েড করার একটা প্রচেষ্টা কিনা, বা আপনারা কেন তাকে মানে জামাতের উপদেষ্টা? হিউম্যান এরর আছে, তো আমরা তো উই অল আর হিউম্যান। ওই ব্যক্তি জামায়াতে ইসলামের উপদেষ্টা, ফরেন উপদেষ্টা হিসেবে কাজ করেছে, নির্বাচনের আগেও দেখেছেন পৃথিবীর বিভিন্ন ডেলিগেটের সঙ্গে মিটিং করেছে, কন্ট্যাক্ট করেছে। কিন্তু আফটার ইলেকশন যে চিঠিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সকে দেওয়া হয়েছে, ইট ওয়াজ ডান অন 2nd মার্চ। আজকে না, কিন্তু আজকে তো 10 তারিখ, 2nd মার্চ। এবং 2nd মার্চে এটা জানতে পেরে ওই ভদ্রলোককে দায়িত্ব থেকে সরিয়ে আমাদের দলীয় একজন এমপি, যিনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছেন, মীর আহমদ বিন কাসেম, ওয়াইডলি নোন এজ আরমান, যিনি ভিকটিম ছিলেন আয়নাঘরের, তাকে সেই দায়িত্বটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। প্রথম যখন দায়িত্ব তাকে দেওয়া হয় তখন আমরা নিজেরাও বুঝতে পারিনি যে আসলে হঠাৎ করে যে দায়িত্ব চেঞ্জ হয়ে গেলো কেন হলো, আমাদের মধ্যেও তো একটা কোয়েশ্চেন জাগে। তারপরে এটা যখন ইনকোয়ারি করা হলো যে আসলে ব্যাপারটা কি, তখন দেখা গেছে যে ওই যে কমিউনিকেশনটা ওইটা জুরিসডিকশনের বাইরে গিয়ে করা হয়েছে। এই জন্য ইনস্ট্যান্টলি জানার সাথে সাথেই নো ম্যাটার কি সার্ভিস তিনি আমাদেরকে দিয়েছেন, তাহলে জামাত ইসলামের আমির কি যে চিঠিগুলো সিগনেচার করেন উনি না পড়ে সিগনেচার করেন? না, এই প্রশ্ন কখনো এরকম হয়? চিঠিটা লম্বা ছিল, একটা ওয়ার্ড বা একটা লাইন হয়তো উনি নিজেকে দাবি করে ফেলেছেন সেখানে প্রতিমন্ত্রীর মর্যাদা, এই যে ওয়ার্ডটুকু, এই ওয়ার্ডটুকু হয়তো মিস হয়ে গেছে। হিউম্যান এরর, তো হিউম্যান এরর, ইট হ্যাপেন্স। আপনার জীবনেও ঘটে, আমার জীবনেও ঘটে, আমাদের জীবনে নিশ্চয়ই একটা সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড ছিল যেটা একটা পার্টিকুলার ডেজিগনেশন, এটা তো বলতে পারে না আসলে সে, কিন্তু সেটা কেন বলেছে, সে পারহ্যাপস এরকম ডেজিগনেশন হলে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তার মানে ডেজিগনেশন ছাড়া অন্য কিছু কি আপনারা আসলে চেয়েছেন এখানে? হ্যাঁ, না, এটা তাকে ইন্ট্রোডিউস করানোর জন্য যে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আমিরে জামাতের বা বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাকে ইন্ট্রোডিউস করালে ফরেন মিনিস্ট্রির সঙ্গে তো ভালো, এটা ইট ইজ গুড। কারণ পরবর্তীতে আমরা যে শ্যাডো কনসেপ্টের কথা বলছি, একটা ওয়ার্ড ডেজিগনেশন দিয়ে তাহলে কিভাবে এটা হতে পারে এটা বুঝতে চাচ্ছি। এটা কি করে বুঝবেন আপনি? একটা চিঠি তিনি লিখেছেন, এই ডিমান্ডটা একটা ওয়ার্ড দিয়ে কিভাবে মানুষ চাইতে পারে? না, এটা তো সে তো একটা ওয়ার্ড দিয়ে চায়নি। আমিরে জামাত তো এই ওয়ার্ড তার আগের ডেজিগনেশন ব্যবহার করে নাই। তার ডেজিগনেশনটা কি? তার ডেজিগনেশনটা হলো জামাতের আমির বর্তমানে বিরোধী দলীয় নেতা হিসেবে তার একজন ফরেন অ্যাডভাইজার।
এই ফরেন অ্যাডভাইজারের স্ট্যাটাস যে প্রতিমন্ত্রীর মর্যাদায় হবে এটা তো কোনোদিনই কেউ চাইতে পারে না। এবং কি করে বিরোধী দলের নেতা এটা চাইবেন? থেকে সরকার না তো কেউ। কিন্তু এই জিনিসটা নজরে আসার সাথে সাথে, কপিটা নজরে আসার সাথে সাথেই উপযুক্তভাবে সে অনেক সার্ভিস দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু 1 ঘন্টা আমি দেরি আরেকটু করিনি বিষয় জানতে এবং চাই। আরেকজন লোককে দায়িত্বটা শিফট করে দেওয়া হয়েছে। যিনি আসলে দায়িত্বে ছিলেন তাকে নিয়ে অনেক কথা আছে। আপনি জানেন যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এমনকি তার বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ এসেছিল। আপনি কি একটু বলবেন যেটা আপনারা আসলে কখনো বিষয়ে আলাপ করেছেন কিনা? না, আসলে দেখেন, মাহমুদুল হাসান উনি যে আমাদেরকে সার্ভিসটুকু দিয়েছেন এটা অনেকটাই, উনি তো একজন প্রফেশনাল, কিন্তু একজন এই লাইনের প্রফেশনাল, কিন্তু উনি তো জামায়াতে ইসলামীর পার্টিকুলার একটা বিষয়ে অ্যাডভাইস দিয়েছেন। তার জীবনের কোথায় কোথায় কি স্ক্যান্ডেল আছে এগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখার প্রয়োজন মনে করি নাই। কেন মনে করি না জানেন? কারণ আমরা প্রফেশনাল সার্ভিস নেই না। আপনি আইনজীবীর কাছে আসেন না, আসেন আরেকজন ডাক্তারের কাছে যায় না, প্রফেশনাল অ্যাডভাইস তো একটা অসৎ লোকের কাছে নেব না। না, এটা তো অসৎ কি সৎ সেটা তো আপনার প্রমাণের ব্যাপার। আমি একজন আইনজীবীর কাছে আসেন ধরেন না, আমার একটা ফ্যামিলি লাইফ আছে না, আছে তো। এই ফ্যামিলি লাইফে আমার যদি কোনো স্ক্যান্ডেল থেকে থাকে আর আমি যদি কোর্টে আপনাকে রিপ্রেজেন্ট করি, বেল জোগাড় করে দিতে পারি, তাহলে আপনি তো আইনজীবীর কাছে সার্ভিস নিতে গেছেন, সার্ভিস পেয়েছেন। কিন্তু আপনি এটা বলতে পারেন যে এই ডেজিগনেশনটা ব্যবহার করে তিনি যে কাজটা করেছেন এটা আমাদের জন্য এম্বারাসিং হয়েছে, আমাদের জন্য এটা লজ্জাজনক হয়েছে, আমাদের জন্য এটা অবশ্যই বিব্রতকর হয়েছে। আর না হলে তো আপনি তো প্রশ্ন করতে আমাদের পারতেন জন্য না। লজ্জাজনক হয়েছে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, তিনি একটি দলের বিরোধী দলের নেতার, তিনি অভিযোগ কি বাংলাদেশে না দেশের বাইরে? বাংলাদেশে তিনি সেখানে উপদেষ্টা ছিলেন। আমি আপনাদের মন্তব্য নিয়ে শেষ করব, খুব বেশি সময় নেই। আসাদুজ্জামান রিপন, আপনি কিভাবে দেখেন আর এখানে ভুল বোঝাবুঝি আসলে কেন হচ্ছে? না, বিষয়টা হচ্ছে যে এটা মানে আমি বিশেষ করে এই যে চিঠি দেয়া, না, এই চিঠিতে আমি বিষয়টা একটি শব্দের বিষয় আমি মনে করি না, কারণ তার একটা পদমর্যাদা নিশ্চিত করার জন্য এটা একটা বাক্যের প্রয়োজনে ন্যূনতম। গেল 1। 2 নম্বর হচ্ছে যে আপনার এটা এই জাতীয় লোকটা ঠিক আমি মনে করি ঠিক সার্ভিস নেওয়ার বিষয়, মানে একটা লোককে আমি একটা লয়ারের সার্ভিস নিতে পারি বা একটা ট্যাক্সেশনের জন্য এক ধরনের সার্ভিস নিতে পারি, যে কোনো বিষয় কনসালটেশন করতে পারি, কিন্তু তাকে আমি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন চিঠি দেবো, সায়া সরকারের কথা, শ্যাডো গভর্নমেন্টের কথা বলছেন, শ্যাডো গভর্নমেন্ট তো অনলি টু মানে ফরেন মিনিস্ট্রি না। আপনি এমন একজন যেমন শিশির মনির কি যদি এটা ওনার এমপি হতে নট নেসেসারিলি, জামাত যদি বলে না মিস্টার শিশির মনি, উনি আইন মন্ত্রণালয়, উনি জামাতকে রিপ্রেজেন্ট করবেন, উনি আমাদের ছায়া সরকারের অমুক হবেন, নির্বাচিত হলে ভালো, এরকম বিভিন্ন মন্ত্রণালয়েই করা যেতে পারে। যদি গভর্নমেন্টকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে চান, শ্যাডো গভর্নমেন্টের যে কনসেপ্ট, আপনি একজন ব্যক্তিকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েও আপনি তাদেরকে এম্পাওয়ার্ড করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড ওই সমস্ত লোকজনের নাম আমাদের সাথে ধারণাটা কার্যকর করেনি। বরং আমি একটা টক শোতে ছেলেদের মানে যে যারা এনসিপির ছেলেরা ছিল, একজন ছেলে ছিল, তাকে আমি বললাম যে গভর্নমেন্টের সমালোচনা, এই শ্যাডো গভর্নমেন্টের কথা ইনফ্যাক্ট আমি নিজে প্রথম বলেছি একটা টক শোতে। তারপরে এনসিপি বললো আমরা শ্যাডো গভর্নমেন্ট করব, এবং যার সাথে আমার আলোচনা ছিল সেই ছেলে অ্যাডমিট করেছে যে আপনার সাথে আলোচনার পরেই উই রেজ দ্য ইস্যু ইন আওয়ার পার্টি, হ্যাঁ এটা করব। বাট বিরোধী দলকে বরং বলা যেতে পারে যে থ্রো এ টক শো আমি নিজে এনকারেজ করেছি যে আপনারা তো শ্যাডো গভর্নমেন্ট করতে পারেন, এবং শ্যাডো গভর্নমেন্ট করতে হলে তার গভর্নমেন্টের কাছে তার লিস্ট পাঠাবে যে এরা হচ্ছে আমার লোক এই সময়, এবং সরকারকে বলতে পারে যে তোমরা যে কর্মকাণ্ডগুলো করো, তোমাদের গভর্নমেন্টের বিভিন্ন প্রসিডিংস, বিভিন্ন ইয়েগুলো আমাদের এই স্টেট বা এনটাইটেল যারা আছেন এদেরকে তোমরা সরবরাহ করতে, কাগজগুলো সরবরাহ করলে আমরা খুশি হব, সো দ্যাট তারা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস গুলো তারা অবহিত থাকতে পারে, সমালোচনা করতে। এটা ভালো, এটা তো আমরা প্রিপেয়ার করছি, এটা তো গণতান্ত্রিক মানে প্রক্রিয়ার এবং একটা সুশাসনের প্রক্রিয়ায় একটা খুবই ভালো দিক হবে। নিশ্চয়ই তাই। আমি শেষ করে দেব, একটা ছোট প্রশ্নটা করতে চাইছি, সংক্ষেপে যদি উত্তর দেন অ্যাডভোকেট শিশির মনির। ডেপুটি স্পিকারের পদ আপনাদের দেয়া হচ্ছে এবং বিএনপি থেকে সে অফার দেয়া হয়েছে আপনাদের, তো এই বিষয়টা একটু জানতে চাইছি যে আমরা যে স্কিমে ওনারা ডেপুটি স্পিকারের পদ আমাদেরকে অফার করছেন এটা হলো সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী। 74 অনুচ্ছেদে বলা আছে একজন স্পিকার থাকবেন, একজন ডেপুটি স্পিকার থাকবেন। এটা বিরোধী দল থেকে হবে কি হবে না এই মর্মে কোনো বিধান নাই, কিন্তু ওনারা বলছেন যে এটা গুড গেস্টার হিসেবে আমাদেরকে তারা অফার করছেন। আমরা গুড গেস্টার হিসেবে এইভাবে ডেপুটি স্পিকার নিতে যাব না, নিচ্ছি না বলেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা একই সাথে এটা বলেছি জুলাই সনদের স্কিমের ভিতরে যে নিম্নকক্ষের 2 জন ডেপুটি স্পিকার হওয়ার কথা, তার মধ্যে একটা অ্যাজ এ ম্যাটার অফ রাইট বিরোধী দল থেকে হবে,
এই স্কিমের অধীনে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার ব্যবস্থা যদি হয় আমরা সেটা নিতে এনি টাইম রেডি আছি। কিন্তু গুড গেস্টার হিসেবে যেটা সাংবিধানিক সিস্টেমের মধ্যে নাই, 74 অনুচ্ছেদে নাই, সেটা আমাদেরকে অফার করে গুড গেস্টার দেখানোর বিষয়টাকে আমরা আপাতত আপনারা গুড জেস্টার গ্রহণ করতে চাইছেন না। না, আমরা আচ্ছা, কিন্তু আমরা মনে করছি জুলাই সনদ তো সংবিধানে তো এটা আপনার ইনক্লুড করতে সময় লাগবে, যে পরিবর্তনগুলো আসবে সংবিধানে, আপনারা সংবিধান সংস্কার সভা হবে, বিএনপি যেটা বলছে সেটা আসলে সাংবিধানিকভাবেই সবকিছু করবে, তো ওদের সময় লাগবে। কথা তো সেটাই ছিল, সেখান থেকে তো সরে গিয়েছেন। কথা তো সেটাই ছিল, 180 দিনের ভিতরে শপথ তো নেননি ওনারা। কথা তো ছিল শপথ নেবেন, শপথ নেওয়ার পরে 180 দিনের ভিতরে এটা গ্রহণ হবে, গ্রহণ হলে পরে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ গঠিত হবে, নিম্ন কক্ষের যে ডেপুটি স্পিকার থাকবেন 2 জনের 1 জন হবেন বিরোধী দল থেকে। এই স্কিম থেকে সরে গিয়ে গুড গেস্টার দেখানোর তো মিনিং হতে পারে। আচ্ছা, শেষ করে দিতে হবে। আমি আজিজ আপনার কাছ থেকে শুনতে চাই আপনার মন্তব্য, আপনি কিভাবে দেখেন? ওথ না নিলেও বিএনপি বলছে যে আসলে বিএনপি সাংবিধানিকভাবেই কাজগুলো করবে, পরিবর্তনগুলো করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেটাও আমরা শুনছি, কিন্তু তারপরও সন্দেহের জায়গা থেকে যেটা আসলে অ্যাডভোকেট শিশিমনি বলেন, আপনি কিভাবে দেখেন? দেখেন, আমার কথা দর্শক কিন্তু বিশ্বাস করবে না, শিশির ভাইয়ের কথা বিশ্বাস করবে, কারণ তিনি পতিত দশা একজন লয়ার এবং ব্যারিস্টার। তারপরেও আমি বলছি, আগে যেটা বলেছি আপনার এই টেবিলে শো করেছি, জুলাই জাতীয় সনদ বিএনপি সালাউদ্দিন সাহেব বলেছে যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অর্থাৎ যেখানে ওখানে আপনার এখানে শো করেছি যে যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে ওখানে লেখা আছে জুলাই সনদে, না না জুলাই সনদে লেখা আছে যেখানে নোট অফ ডিসেন্ট দিছে, তারা যদি ইশতেহারে দিয়ে ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে করতে পারবে। তার মানে কিন্তু ফাইনালি 31 দফা বিএনপির থেকে, বাকিগুলো তো প্রায় নোট অফ ডিসেন্ট দেওয়া। সেখানে জুলাই সনদে আছে কত দল সমর্থন দিয়েছে, কত দল বিরোধিতা করেছে, ওগুলো লেখা আছে। ডেপুটি স্পিকারের ব্যাপারে কোনো ডিসেন্টিং নাই। ডেপুটি স্পিকারের ব্যাপারে জুলাই সনদে লেখা ছিল যেটা শিশির ভাই বলেছেন, কিন্তু জুলাই সনদে যে দুইটা, না এই ব্যাপারে কোনো ভিন্নমত নাই, কিন্তু না ভিন্নমত নাই না, আমার কথা হচ্ছে যে সেখানে নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু এখন উচ্চকক্ষ হয় কিনা, জুলাই সনদ আবার রিট হয়েছে সেটা অনুমোদন হয় কিনা, অনেক সমস্যা। দ্বিতীয়ত জুলাই সনদে দুইটাতে ওত নিছে, সেখানে কিন্তু সংবিধানের অনুচ্ছেদ। জুলাই সনদ রাখা হলো না, এই যে অভিযোগ এখন আসছে, এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য কি, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। জুলাই সনদটা কি, যেমন জুলাই সনদে কিছু কন্টেন্ট আছে, মানে কিছু প্রমিজেস আছে, কিছু আকাঙ্ক্ষার বিষয় আছে যেগুলো ওই চার্টারে সন্নিবেশিত হয়েছে। আমাদের দল এটা মানে যেটা আপনি মানে সনদটা তো বিএনপি মানে ডিক্লাইন করেনি, বিএনপি তো বলেনি যে আমি জুলাই সনদ অ্যাকসেপ্ট করি না, জুলাই সনদ আমি মানি না, এটা তো বিএনপি বলেনি, টিল টুডে বলেনি। বরং বিএনপি তো মানে গণভোটের পক্ষে বিএনপি ক্যাম্পেইন করেছে, এবং আমাদের পার্টির প্রধান নিজেই গণভোটে ভোট দেওয়ার জন্য বলেছেন তিনি, তাই না? আমরা তো বহু জায়গায় বহু সমাবেশে, আমি পার্টিকুলার আমি যদি আমার নিজের কথা বলি, যতগুলো জায়গাতে আমি নির্বাচনী সমাবেশ করতে গেছি, আমি সবার আগে আমি গণভোটে ভোট চেয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে মানে আপনার গণভোটের যে কন্টেন্টগুলো যেটা জুলাই সনদে আছে সেইটা বিএনপি এটা ডিসকার্ড করছে না অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বিএনপি তো অফকোর্স সেটা বিএনপি তো বলেছে যে আমরা যে কথাগুলো প্রমিস করেছি, যে বিষয়গুলো আমরা ডিসকাস করেছি, আমাদের প্রতিটি কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি যদি বর্তমান হোম মিনিস্টার কথাই যদি বলি, যিনি আমাদের দলকে রিপ্রেজেন্ট করেছেন ডায়ালগের সময়, মানে সনদ চূড়ান্তকরণের জন্য ওখানে যে মানে সংলাপটা হলো সংস্কারের জন্য, সেখানে তো মানে অর্থাৎ তিনি তো দলকে রিপ্রেজেন্ট করেছেন, তার কমিটমেন্ট থেকে তিনি দলের পক্ষে বলেছেন যে অ্যাজ এ পার্টি আমরা যা আমরা ডিসকাশন করেছি, যেগুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি, প্রতিটি বিষয় আমরা মানে বাস্তবায়ন করব। সুতরাং বাস্তবায়নের দিক থেকে কোনো সংকট নেই। বিষয়টাকে জুলাই সনদ এবং কি বলে আপনার যে মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া, এই দুটোকে এক জায়গায় নিয়ে আসাটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। বিএনপির সংসদ সদস্য যারা বিএনপিতে যারা নির্বাচিত হয়েছেন, সেই সংসদ সদস্যরা সেকেন্ড ওথ যেটা মানে
সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে তারা শপথটা নেননি। সেই ক্ষেত্রে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা সংবিধানের সাথে এটা যায় না, এক্সিস্টিং যে সংবিধানটা আমরা ফলো করছি সেই সংবিধান রাষ্ট্রপতি এই ধরনের অর্ডিন্যান্স দিতে পারে না, যে অর্ডিন্যান্স বলে এই সংবিধান সংস্কারের প্রভিশনটা এসেছে। এখন প্রশ্নটা এসেছে যে এই যে ওথ না নেওয়া, আপনাদের যে লজিকটা সেই লজিকটা ভ্যালিড। আমরা সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেন যেটা ভ্যালিড, কারণ আপনি সংবিধান রক্ষা করার জন্য ওথ নেওয়ার সাথে সাথে সংবিধানটা ভঙ্গ করতে পারেন না আনটিল আনলেস ইট হ্যাজ বিন মানে আপনার ইমপ্লিমেন্টেড যদি না হয়, সংবিধানে যদি ইনক্লুড করা না হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনারা এই কথাটা নির্বাচনের আগে কেন বললেন না? যখন গণভোটে গেলেন তখনও কেন ওই প্রসঙ্গটা বললেন না যে না, ওথ আমরা সাথে সাথে নিতে পারি না? এটুকু আপনারা করতে পারতেন কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন আমরা সাথে সাথে করতে পারতাম, এটা বা মানে কখন করতে পারতাম, এটা তো পার্টি সিদ্ধান্তের ব্যাপার থাকে। আর যেহেতু আমি দলকে মানে ডায়ালগে আমি রিপ্রেজেন্ট করিনি, এই বিষয়গুলো তো আমাদের পার্টির যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমি বলতে চাই যে পার্টির মহাসচিব থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি তারা ছিলেন, তার একটা প্রোজ এন্ড কনস নিশ্চয়ই তারা সেটা মানে আলোচনা করেছেন। আলোচনা করার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাটিতে বোধহয় মানে জায়গা যাওয়া ঠিক হবে না। যেমন আমি আপনাকে যদি বলি, আপনি একজন রোগীকে ইনিশিয়ালি মানে ইউ আর ডক্টর, আপনি রোগীকে দেখে বললেন যে ফাইন, আপনার যে টিউমারটা হয়েছে এটা নিয়ে খুব অরিড হওয়ার কোনো ব্যাপার নাই, ফাইন, এটা মানে এটা করলেই ঠিক হয়ে যাবে, অথবা এটাকে ইগনোর করলেও চলবে। কিন্তু লেটার অন আপনি কিছু ফাইন্ডিংস পেলেন, পাওয়ার পর আপনি দেখলেন যে এটা মানে রিমুভ করতে হবে, এটাকে মানে রেডিয়েশন লাগবে, অথবা কেমোথেরাপি দিতে হবে, অর্থাৎ আপনার ফার্দার ইন্টারভেনশনে যেতে হবে। সেদিন বলা হয়নি বলে যে বিষয়টা যে আমরা ইগনোর করেছি অথবা চেপে গেছি, বিষয়টা তা না। মানে ডেভেলপমেন্টটা তো প্রতিনিয়তই ডেভেলপমেন্ট। আপনি আজকে আলোচনার মধ্যে একটা কথা বলেছেন, আপনার প্রসঙ্গের মধ্যে নিশ্চয় প্রসঙ্গে আমি পরে আলাপ করবো, অথবা আপনি হয়তো পরে তুলবেন, যেমন জামাতের আমির সাহেবের নামে ফেব্রুয়ারির সেকেন্ড উইক একটা ফরেন মিনিস্ট্রিতে একটা চিঠি হলো ওনার স্বাক্ষরিত। সেখানে ওনার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে মন্ত্রী পদমর্যাদায় তাকে একটা পদ দেওয়ার কথা বলা হলো, সো দ্যাট মানে তিনি দেশের জন্য কাজ করতে পারেন, অথবা এরকম কিছু। আজকে আবার মানে সকালবেলা দেখলাম এই নিউজটা, আবার বিকেলবেলায় দেখলাম যে ভদ্রলোককে পররাষ্ট্রমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায়, তাকে রিমুভ করা হয়েছে। এই যে বিষয়টা হচ্ছে কি, এই 22শে ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ না আজকে 10, তার মানে আপনার 10 এবং মানে 18 দিনের ডিফারেন্সে জামাতের নেতৃবৃন্দ, জামাতের আমির উপলব্ধি করেছেন যে চিঠিটা সেখানে দেওয়া হয়েছে বা যে ডিমান্ডটা করা হয়েছে, দ্যাট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট।